আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব যোজক এবং যোজক নিয়ে আলোচনা রয়েছে পরিচ্ছেদ 24-এ। যোজক কাকে বলে? যখন আমরা বলছি যে পদ, তারপর বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে যোজক বলে। আমাদের বইয়ের সংজ্ঞা এটি। সেগুলোকে যোজক বলে। ইংরেজিতে যেগুলো কানেক্টরস হিসেবে আমরা জানি, সেগুলো বাংলাতে যোজক হিসেবে পরিচিতি পেয়েছে বা যোজক হিসেবে আমরা সম্বোধন করে থাকি। তাহলে যোজক যখন আমরা বাক্যে ব্যবহার করব তখন তিনটা বিষয় এখানে খেয়াল করতে হবে। একটা হচ্ছে পদকে কানেক্ট করবে, এটি হচ্ছে 1 নাম্বার। তারপর 2 নম্বর হচ্ছে বর্গ কি? যখন একটা পদ দুইবার ব্যবহার হচ্ছে তখন, বা একটা শব্দগুচ্ছ হিসেবে একই ধরনের পদ শব্দগুচ্ছ হিসেবে দুই বা তার অধিক ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে বর্গ। যেমন ধরুন যে ভালো ভালো আম নিয়ে আসো। বর্গ অধ্যায়ে আমরা বিস্তারিত পড়ব, সেখানে বিশেষ্য বর্গ, বিশেষণ বর্গ। তাহলে আম, এটি তো বিশেষ্য, তাই না? এটি হচ্ছে নাউন। তাহলে নাউনকে কে বিশেষায়িত করছে? যে শব্দটি বিশেষায়িত করছে তা হচ্ছে বিশেষণ, তাই না? ভালো আম। তাহলে এখানে দেখুন ভালো দুইবার ব্যবহার হয়েছে, তাহলে এটিকে আমরা বলবো বিশেষণ বর্গ। তাহলে এই যে বর্গকে যুক্ত করে, পদকে যুক্ত করে, আবার বাক্যকেও কিন্তু যুক্ত করে। সে এখানে আমরা উদাহরণে যাব, যে যোজকের যে সংজ্ঞাগুলো সেগুলো আমরা আগে দেখব। যে সংজ্ঞার মধ্যে যখন আমরা উদাহরণগুলো খেয়াল করব, যে এখানে কি কি বলছে, যে কি কি যোজক রয়েছে। এবং তারপর রয়েছে ও তারপর আর, অথবা। এগুলো প্রকারভেদ যখন আমরা পড়বো তখন কোনটা কোন ক্যাটাগরিতে পড়েছে সেগুলো আমরা দেখব। যোজক কি করছে? যে যুক্ত করছে বা বিযুক্ত করছে। বিযুক্ত কিরকম? তো দেখা যাচ্ছে যে আমরা যখন ও ব্যবহার করি তখন যুক্ত করে, যেমন লিমন ও ইমন কাজটি করেছে, তার মানে দুইজন করেছে। কিন্তু যদি বলি লিমন কিংবা ইমন কাজটি করেছে, তখন দুইজনের মধ্যে যে কোনো একজন করেছে। তার মানে সংযোজক, বিয়োজক, অর্থের পরিবর্তনের ক্ষেত্রে এরকম ক্যাটাগরি আসবে, আমরা আলোচনা করব। তো অথবা, তারপর হচ্ছে তবু, সুতরাং, এই সবকিছু কিন্তু কিসের মধ্যে পড়েছে? যোজকের মধ্যে পড়েছে। তারপর আছে কারণ, তারপর রয়েছে তবে, এরকম কিন্তু রয়েছে। তাহলে এগুলো বাক্যকে বা শব্দকে বা পদকে বা বর্গকে কি করছে? এখানে আমরা 3 দিলাম। তাহলে এক হচ্ছে পদকে এগুলো যুক্ত করে, কিরকম আমরা এখন উদাহরণ দেখব। দেখুন যে লিমন, এই যে আমরা উদাহরণে যাই,
লিমন লিমন ও ইমন। তাহলে আমরা এখানে পাচ্ছি যে লিমন ও ইমন কাজটি করেছে। দেখুন একটি বাক্য লিখলাম, লিমন ও ইমন কাজটি করেছে, তার মানে এখানে বোথ, এই দুইজন মিলে কাজটি করেছে, তাই না? বোথ আর রেসপন্সিবল ফর দিস জব, অর্থাৎ উভয়ে কাজটির জন্য দায়ী। কিন্তু যদি আমি এরকম বলি যে লিমন কিংবা ইমন কাজটি করেছে, তাহলে এখানে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এই দুইজনের মধ্যে, এখানে ইংরেজিতে লিখলে হবে অর, তাই না? তাহলে এখানে হবে অ্যান্ড, তাহলে দেখা যাচ্ছে লিমন কিংবা ইমন কাজটি করেছে, অর্থ কিন্তু পাল্টে গিয়েছে। তার মানে দুইজন ব্যক্তি উপরের বাক্যটাতে তারা যৌথভাবে কাজটি করেছে, আর নিচের যে বাক্য সেটি বুঝাচ্ছে যে তারা এককভাবে যে কোনো একজন কাজটি করেছে, নট শিওর, বাট দুইজনের মধ্যে একজন করেছে। ফলে এই যে আমরা এখানে যুক্ত করছি ও দিয়ে দুটো পদের মাঝখানে কিন্তু ও চলে এসেছে, আবার দুটো পদের মাঝে কিন্তু এখানে কিংবা চলে এসেছে। ফলে ও কিংবা এগুলোকে আমরা বলছি কানেক্টরস বা যোজক। তাহলে ঠিক এরকম বর্গের ক্ষেত্রেও এরকম ব্যবহৃত হতে পারে, আবার বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। কিরকম দেখুন, একটা এখানে আমরা উদাহরণ দিব। বসার সময় নেই তাই যেতে হচ্ছে। একজন মানুষ এসেছে, তাকে বসতে বললেন, তিনি বললেন বসার সময় নেই, অর্থাৎ তার ব্যস্ততা রয়েছে। বসার সময় নেই, কমা, তাই চলে যেতে হচ্ছে। এখানে কি পদকে যুক্ত করেছে? মোটেও না। এখানে কি কে যুক্ত করেছে? এখানে তাই যে রয়েছে, এটি কিন্তু বাক্যকে যুক্ত করেছে। বসার সময় নেই, এটি একটা বাক্য, আর এটি চলে যেতে হচ্ছে, এটি আরেকটি বাক্য। ফলে আমরা যে কানেক্টরস পেয়ে যাচ্ছি যে এবং, ও, আর, তারপর অথবা, তবু, সুতরাং, কারণ, তবে, এই সব কিছু কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়? কখনো ব্যবহার হবে শব্দকে যুক্ত করতে বা বিযুক্ত করতে, কখনো দেখা যাচ্ছে যে সে বসবে হচ্ছে বাক্যকে যুক্ত করতে বা বিযুক্ত করতে, বাক্যের মাঝে বসবে, কখনো পদের মধ্যে বসবে বা শব্দের মধ্যে বসবে, আবার কখনো সে বর্গের মধ্যে বসবে। বর্গটা কি সেটি বর্গ অধ্যায়ে আমরা কিন্তু ডিটেলস পড়বো। তো বর্গের মধ্যে রয়েছে যেটি আমরা জানি যে নাউন ফ্রেজ, যে বিশেষ্য বর্গ, অর্থাৎ একগুচ্ছ শব্দ। ফ্রেজ কি? ধরুন যে ইন ফ্রন্ট অফ, এখানে একাধিক প্রিপোজিশন বসেছে। ইন ফ্রন্ট অফ বসে কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করেছে, তাহলে এটি হচ্ছে গুচ্ছ, তাই না? গুচ্ছ, শব্দগুচ্ছ। তো প্রিপোজিশন এটি দিয়ে কি বোঝাচ্ছে? ইন ফ্রন্ট অফ, সামনে, তাহলে সামনে বোঝাচ্ছে। ঠিক এরকম একের অধিক শব্দ যদি বিশেষের কাজ করে তখন সেটি বিশেষ্য বর্গ বা নাউন ফ্রেজ। ওই ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো অর্থাৎ কানেক্টরস বা যোজকগুলো আমাদের প্রয়োজন পড়ে।
এখন আমরা সেগুলোর প্রকারভেদ দেখব। যে প্রকারভেদ দেখলে তাহলে এটি আমরা বুঝেছি পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে যোজক বলে। এখন আমরা প্রকারভেদ দেখব। তাহলে প্রকারভেদের মধ্যে যাই। বৈশিষ্ট্য অনুযায়ী যোজককে 5টি শ্রেণীতে ভাগ করা হয়। 5টি শ্রেণীতে ভাগ করা হয় এবং কোথায় কোথায় ঝামেলা হয় সেটি আমরা স্পষ্ট হব। প্রথমে 1 নম্বরে হচ্ছে সাধারণ যোজক। বিভিন্নভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি সাধারণ যোজক। তখন কিন্তু যদি কনফিউশন তৈরি হয় আমাকে কি করতে হবে, যে মনে মনে বাক্য তৈরি করতে হবে। বাক্য তৈরি করে আমরা বসিয়ে দেখব যে সেটি সাধারণ কিনা। বুঝে পড়লে একটাও ভুল হবে না। আর না বুঝে মুখস্থ করলে যে এর ক্যাটাগরি রয়েছে যেমন বিকল্প যোজক আর বিরোধ যোজক, এর মধ্যে ঝামেলা তৈরি হবে। তখন আর পরীক্ষার হলে 50-50 চান্স থাকবে। কাজে আমাদেরকে এখানে একটা নম্বর নিশ্চিত করতে হবে। যদি প্রশ্ন আসে এখান থেকে নিশ্চিত করতে হলে আমাদেরকে বুঝে পড়তে হবে। কাজে আমরা খেয়াল করব যে সাধারণ যোজক কি, তাই না? সাধারণ যোজক বলছে এই ধরনের যোজক দুটি শব্দ বা বাক্যকে যোগ করে। দুটি শব্দ বা বাক্যকে কি করে? যোগ করে। যোগ করে কিরকম? আমরা কিন্তু ইতোমধ্যে এটার প্রমাণ দিয়ে ফেলেছি। যেমন লিমন ও ইমন কাজটি করেছে। এখন যদি বলি আম ও জাম কিনে এনেছি। খেয়াল করুন, আম ও জাম কিনে এনেছি। তাহলে দুই ধরনের ফল, এই যে আম ও জাম কিনে এনেছি, তাহলে দুটি শব্দকে যুক্ত করেছে এখানে। তারপর রহিম ও করিম এই কাজটি করেছে। তাহলে আমরা এর আগে লিমন দিয়ে বলেছিলাম রহিম, তারপর যদি বলি ও করিম এই কাজটি করেছে, তার মানে উভয়ই করেছে। যেটা সাধারণ যোজক, সাধারণ এই শব্দটার সাথে আমরা মনে রাখবো যে সংযোগ করে, সংযোজক। তাহলে সাধারণের ক্ষেত্রে আরেকটি শব্দ আমরা মনে রাখতে পারবো সংযোজক। তাহলে সংযোজক কি? যে যোজক বা যোগ করে, সংযোজক। তাহলে সাধারণ যোজক বলতে আমরা সেই যোজককে বুঝবো যেটি কি করছে, যেটি যুক্ত করছে। তাহলে দেখুন এর মধ্যে কোনটি যুক্ত করে? তাহলে এর মধ্যে যুক্ত করে হচ্ছে ও এবং, এগুলো হচ্ছে সাধারণ যোজক। কিরকম? যে এখানে যদি আমি ওটা লিখলাম, এরপর আছে জলদি দোকানে যাও, এটা হচ্ছে শব্দ। হ্যাঁ, দেখুন এটিকে আমরা বললাম শব্দযোগ। এই যে দুটি শব্দকে যোগ করছে, আম জাম দুটি শব্দ, রহিম করিম দুটি বিশেষ্য, এখানে নাউন, হ্যাঁ, যুক্ত করছে। পরেরটা কি? এটি ছিল 1 নাম্বার। 2 নাম্বারে কি ছিল? বাক্যকে যুক্ত করে। তাহলে বাক্যকে যুক্ত করে একটা উদাহরণ তো দেওয়া দরকার, তাই না? তো উদাহরণটা কি? এখানে আমরা লিখব বাক্য। তাহলে বাক্যকে যুক্ত করে এরকম উদাহরণ আমরা যদি দেখি, জলদি দোকানে যাও, জলদি
দোকানে যাও এবং দেখুন এটা কিন্তু বাক্য, এখানে ইচ্ছা করলে আপনি দাড়ি দিতে পারেন। যদি বলি দাড়ি দিয়ে দিই তাহলে কিন্তু একটা বাক্য হলো। তাহলে জলদি দোকানে যাও এবং কি করো, পাউরুটি কিনে আনো। কিনে আনো। আমরা যে যৌগিক বাক্য লিখে থাকি, যৌগিক বাক্য কি করে, দুটি একেবারে নিরপেক্ষ বাক্যকে যুক্ত করে। কি দিয়ে যুক্ত করে? ও দিয়ে যুক্ত করে, এবং দিয়ে যুক্ত করে, আর এখানে আর দিয়ে যুক্ত করে, তাই না? তার মানে কি দাঁড়ালো, উপরের এই তিনটি হচ্ছে সংযোজক। সংযোজক অথবা বলতে পারি সাধারণ যোজক। তাহলে সাধারণ যোজক কি করে, শুধু শব্দ না বাক্যকে যুক্ত করে। এবং আমরা নিজের অজান্তে পরীক্ষায় যে লিখি অনেক এরকম বাক্য তৈরি করি কি দিয়ে, এবং ও আর দিয়ে। অর্থাৎ আমরা যে বাক্য তৈরি করি যে লিমন ইমন, জীবন, ইলা মিলা ও শিলা বাড়িতে এসেছে। ও শিলা শেষের যে পদটা আছে তার আগে ও কিংবা এবং কিংবা আর ব্যবহার করি। তাহলে কি হচ্ছে যে ও এবং আর সংযোজক বা সাধারণ যোজক। ক্লিয়ার? একদম সহজ। অর্থাৎ যেটা সবাইকে কানেক্ট করে, যুক্ত করে। এখানে একজন আছে, এখানে একজন আছে, এখানে একজন আছে, এরকম যুক্ত করছে। ও এবং আর কি করে যুক্ত করে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবারে আমরা এখানে যদি বলি দাড়ি দিয়ে দেই, জলদি দোকানে যাও, তারপরে পাউরুটি কিনে আনো, তাই না? এখানে দাঁড়িয়ে দিলাম। তাহলে দেখুন এটি একটি বাক্য। এখানে কি রয়েছে, এটি একটি বাক্য, জলদি দোকানে যাও, পাউরুটি কিনে আনো, এটি 1 নাম্বার বাক্য, এটি হচ্ছে 2 নাম্বার বাক্য। তাহলে দুইটি বাক্যকে আপনি কানেক্ট করছেন কি দিয়ে, এখানে যে দাড়িটা তুলে দিয়ে এবং দিয়ে কানেক্ট করছেন। তাহলে আমাদের সাধারণ যোজকের সংজ্ঞা কি, দুটি শব্দ বা বাক্যকে যোগ করে। তাহলে একটা উদাহরণ শব্দের যোগ, আরেকটা উদাহরণ এই দুইটা বই আছে, এটা বইয়ে নেই। জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো। তাহলে এই যে পাউরুটি কিনে আনো বলছি এবং দিয়ে যুক্ত করছি, তাহলে কি বোঝালো, শব্দ এবং বাক্যকে যে যোজক যোগ করে তাকে সাধারণ যোজক বলা হয়। এবং এই সাধারণ যোজককে আমরা যদি মনে রাখতে চাই তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে সংযোজক, অর্থাৎ যা সংযোগ করে বা যুক্ত করে। এরপর আমরা 2 নম্বরে যাব। 2 নম্বরে কি বলেছে, দুই নম্বরে বলেছে বিকল্প যোজক। এটি হচ্ছে 2 নাম্বার। বিকল্প এর ইংরেজি কি, অল্টারনেটিভ। তাহলে বিকল্প যোজক হচ্ছে অল্টারনেটিভ, এখানে বোঝানো হয়েছে। তাহলে বিকল্প যোজক কি করছে, বিকল্প যোজক দুইজনের মধ্যে দুটি শব্দ বা বাক্যের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে বলছে। সংযোজক কি বলতেছে, ধরা যাক একটা মিষ্টি, এখন আপনি বললেন যে দুই ভাই বোনকে বললেন তুমি এবং ও এটা খাও, তাহলে ভেঙে খেতে হবে। এবং ধরুন যে একটা মিষ্টি দুইজনের মধ্যে বললেন তুমি অথবা ও সে খাবে, তার মানে কি একজন খাইতে পারবে, কোনোভাবে দুইজনই খেতে পারবে না। অর্থাৎ যে কাজটা দুইজনের মধ্যে একজন করবে আরেকজন অফ থাকবে, সেটি হচ্ছে বিকল্প যোজক। বিকল্প মানে কি, বিকল্প পথ। বিকল্প শব্দের অর্থ না বুঝলে বিরোধের সাথে ঝামেলা তৈরি হবে। বিকল্প পথ, ধরুন
এখানে একটা রাস্তা, এই দিক দিয়ে, এটা হচ্ছে শহরের রাস্তা, এখানে আসে, প্রচুর এখানে জ্যাম পড়েছে, তাই না? তাহলে এই রাস্তা দিয়ে আপনি যেতে পারছেন না, ট্রাফিক জ্যাম। এখানে ট্রাফিক জ্যাম, তাহলে আপনি এই দিক দিয়ে আসতেছেন, ওই পাশে যাবেন, এই দিক দিয়ে গাড়ি আসতেছে, এই দিক দিয়ে গাড়ি আসতেছে, তো সব গাড়ি মিলে এখানে ঝামেলা তৈরি। এটা হচ্ছে শহর, তাই না? শহর। আবার ধরুন যে শহরের আপনি যে আসতেছেন, তো এই যে ঢাকা থেকে আসতেছেন, তাই না? ঢাকা থেকে আসতেছেন, এই যে ধরুন যে এদিক দিয়ে আরেকটা রাস্তা চলে গিয়েছে, তারপরে এদিক দিয়ে, এটাকে কি সড়ক বলে? এটাকে বলে বাইপাস সড়ক। অর্থাৎ শহরকে এড়িয়ে অন্য দিক দিয়ে যেতে হচ্ছে। ঈদের সময় কি হয়, তো ঈদের সময় এরকম দেখাচ্ছে যে মেন, যে শহরের মেন রাস্তাগুলো দিয়ে অনেক জ্যাম থাকে, ফলে কি বলে যে ট্রাফিক বা পুলিশ থেকে অনেক সময় নির্দেশনা দেয় যে জনসাধারণকে বিকল্প পথে যাতায়াত করতে অনুরোধ করা হলো। অথবা ধরুন যে 21শে ফেব্রুয়ারি, সেদিন তো ফুল দেওয়া হয় শহীদ মিনারে, বা 16ই ডিসেম্বর, যে রাস্তাগুলো দিয়ে সবাই যায়, ভিআইপিরাও যায়, সেখানে ভিড় থাকে, ফলে অনেক সময় অন্য রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। নিরাপত্তার কারণে রাস্তা বন্ধ রাখলে অন্য রাস্তা দিয়ে যেতে হয়। তাহলে এই যে আপনি অন্য রাস্তা দিয়ে যাচ্ছেন, সেটাকে কি বলে? বিকল্প ব্যবস্থা, বিকল্প পথ, তাই না? এটাকে ধরি যদি বাইপাস, বাইপাস সড়ক। বাইপাস মানে কি, প্রধানটাকে আপনি পাশ কাটিয়ে যাবেন, বাইপাস সড়ক এটা। তাহলে গাড়িগুলো এদিক দিয়ে এসে এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে গিয়ে, এদিক দিয়ে গিয়ে পরে আবার উঠবে। তাহলে এই যে মেন রাস্তাটা, এই মেন রাস্তায় আপনি না গিয়ে আপনি রাস্তা চেঞ্জ করলেন। এই যে রাস্তা চেঞ্জ করা হলো বা পরিবর্তন করা হলো, তাহলে আপনি কি করলেন? বিকল্প পথ ব্যবহার করলেন। বিকল্প মানে হচ্ছে একটাকে বাদ দিয়ে। তাহলে কি আপনার হাতে বিকল্প আছে? ধরা যাক আপনার একটা, দুইটা চাকরি হয়েছে, তাহলে আপনি কি করলেন? যে চাকরি করতেছিলেন, এরপরে আরেকটা চাকরি হয়ে গেছে, তখন আপনি একটা চাকরি ছেড়ে দিলেন। কারণ কি? আপনার বিকল্প আছে। তাহলে বিকল্প শব্দটা যদি বুঝতে পারি, বিকল্প মানে তার অপশন রয়েছে। কি রয়েছে? অপশন রয়েছে, তার আলাদা অপশন রয়েছে। যেমন এ, বি, সি, ডি। এটা হচ্ছে আমরা যখন এমসিকিউ প্রশ্নের উত্তর করি, তখন এরকম অপশন থাকে 4টা, তার মানে বিকল্প আছে। কিন্তু যখন আপনি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেন, যে রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পেয়েছে, তখন কিন্তু লিখতে হয়, তার মানে ওখানে কোনো বিকল্প নেই। তার মানে বিকল্প হচ্ছে তার একের অধিক, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, অপশন রয়েছে। তাহলে বিকল্প যোজক হচ্ছে যে যোজক দুইটার মধ্যে একটাকে অ্যাকসেপ্ট করতে বলে, দুইজনকেই বুঝাবে না, সেটি হচ্ছে বিকল্প যোজক। একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে। তাহলে যে যোজক, দেখুন, একাধিক, একাধিক মানে হচ্ছে একের অধিক, একাধিক শব্দ বা বাক্যের মধ্যে
বিকল্প নির্দেশ করে, সেটি হচ্ছে বিকল্প যোজক। এবারে আসুন যে শব্দ দিয়ে উদাহরণ কি। শব্দ আমরা এখানে লিখলাম। তো শব্দের ক্ষেত্রে আমরা বলছি লাল অথবা নীল, লাল অথবা নীল কলমটি নিয়ে আসো। লাল অথবা নীল কলমটি নিয়ে আসো, আচ্ছা, বা আনো, এটা লিখলাম। তাহলে আমাকে কি বলা হচ্ছে, দেখুন এখানে আছে অথবা, এর পরিবর্তে আপনি আর কি লিখতে পারবেন, কিংবা লিখতে পারবেন। দেখুন অথবা, তারপর কিংবা, এই দুটা কিসের বিকল্প ব্যবহারে ব্যবহৃত হয়। এই যে দেখুন আমার হাতে মার্কার রয়েছে, তাই না, যে এই যে একটা লাল একটা নীল। তো আমি বললাম যে আমার স্টুডেন্টকে লাল অথবা নীল মার্কারটি নিয়ে আসো। আবার বলতে পারি লাল কিংবা নীল মার্কারটি নিয়ে আসো। তাহলে লাল কিংবা নীল, বোঝা গেল? তাহলে লাল কিংবা, আবার লাল অথবা নীল কলমটি নিয়ে আসো, তার মানে যে কোনো একটি, হয় লালটা নিয়ে আসবা কিংবা নীলটি নিয়ে আসবা। কিন্তু যদি বলতাম লাল ও নীল কলমটি নিয়ে আসো, তখন সেটা কি হতো, সাধারণ যোজক বা সংযোজক। তাহলে অথবা যখন বলছি আপনার অপশন আছে দুইটা, দুইটার মধ্যে যে কোনো একটা নিয়ে আসতে হবে। কিন্তু যখন ও এবং আর ব্যবহার করব তখন কোনো অপশন নেই, সবগুলো নিয়ে আসতে হবে। এটা হচ্ছে শব্দ। এবার আমরা দেখব বাক্য। বাক্য কি বলছে, চা না হয় কফি খান। আচ্ছা আচ্ছা, এখানে বলছে যে লাল অথবা, অথবা বইয়ে দিয়েছে বা, তাহলে আমরা বা দিতে পারি, লাল বা নীল কলমটি নিয়ে আসে। তারপর আরো বলছে চা না হয় কফি খান। তাহলে দেখুন যে চা না হয় কফি খান। এটাকে আরো বড় করে লেখা যায়, চা খান, চা পান করুন, বা চা খান আমরা বলি, চা খান, কিন্তু আসলে তো পান করুন। চা খান না হয় কফি খান। তাহলে কি দাঁড়ালো, যে চা খান না হয় এই যে কফি খান। ঠিক বাক্যের মধ্যে এরকম দিয়ে আরো বাক্য গঠন করা যেতে পারে। কিরকম, ধরা যাক সঠিক পথে আসুন না হয়, দেখুন সঠিক পথে আসুন একটা বাক্য, না হয় জেলে পচে মরুন আরেকটি বাক্য। তার মানে কি, যে দুইটার মধ্যে একটা অ্যাকসেপ্ট করতে হবে। ফলে বাক্যের ক্ষেত্রেও হতে পারে, শব্দের ক্ষেত্রেও হতে পারে। এবারে আসুন যে বিকল্প, যে আমরা পড়লাম বিকল্প এর সাথে বিরোধ, বিরোধ এর পার্থক্য কি, বিরোধ যোজকটা কি? এটা হচ্ছে ৩ বিরোধ। এটি কিন্তু ঝামেলা তৈরি করবে। কার সাথে ঝামেলা তৈরি করবে, বিকল্প এর সাথে। কোথায় ঝামেলা তৈরি করবে, পরীক্ষার হলে। ফলে এটি আমরা এই যে এভাবে আলাদা করে ফেললাম। একদিকে হচ্ছে বিকল্প, আরেক দিকে হচ্ছে বিরোধ। বিরোধ যোজক হচ্ছে এই ধরনের যোজক দুটি অংশের সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে। দুটি বাক্যের সংযোগ, এখানে একটি পয়েন্ট হচ্ছে দুটি বাক্যের সংযোগ,
দুটি বাক্যের সংযোগ ঘটাবে, অর্থাৎ দুটা বাক্যকে একসাথে নিয়ে আসবে। কিন্তু কি বলেছে, প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করবে। তার মানে কি, আমরা একটা এখানে ধরুন এই যে আমরা এখানে একটা এরকম চিত্র আঁকলাম, এটা হচ্ছে -1, -2, -3, এটা হচ্ছে +1, +2, +3, তাই না? এরকম আমরা গণিতে করে থাকি। তাহলে কি হচ্ছে, এই পাশে একটা বাক্য থাকবে, কোথায় বাক্য থাকবে, এই পাশে একটা বাক্য থাকবে, এই পাশে একটা বাক্য থাকবে। তাহলে এই দুই বাক্যকে কি করবে, এখানে বিরোধ মূলক অবস্থান। দেখুন এখানে আমি মাইনাস দিয়েছি, কেন মাইনাস দিয়েছি, তো এই পাশে যদি এক ধরনের বাক্য থাকে তার বিপরীত ধরনের অর্থ থাকবে ডান পাশে, তাই না? তাহলে একটি বাক্য, বাক্য এক, ধরুন যে এটা হচ্ছে বাক্য দুই, তাহলে এই পাশে যদি পজিটিভ থাকে এই পাশে নেগেটিভ থাকবে, এরকম বিরোধ। বিরোধ মানে কি, মুখোমুখি অবস্থানে। তাহলে মুখোমুখি অবস্থানে মাঝখানে এই যে দেখুন নিউট্রাল একটা যে যোজক বসেছে, মানে জিরো যেটা। তাহলে আমরা যে গণিতে এরকম করে থাকি, এরকম দেখিয়ে থাকি যে -1, -2, ঋণাত্মক দিক, ধনাত্মক, দুইটা দুই দিক। ধরা যাক মা বাবা দাঁড়িয়ে আছে, দুই ভাই ঝগড়া করছে। এখন একজন ভালো কথা বলতেছে, আরেকজন মন্দ কথা বলতেছে, বা একজন শান্ত আরেকজন খুব উত্তেজিত, মারমুখী মনোভাব। মাঝখানে মা বাবা এসে দাঁড়িয়ে আছে। তাহলে একজন এক ধরনের কথা বলতেছে, তুই অকৃতজ্ঞ, নিমুখ হারাম, বেঈমান, এগুলো বলতেছে। আরেকজন বলতেছে কৃতজ্ঞতার কথা। তাহলে দুইজন দুইমুখী, একজন উত্তর দিকে চলে গেছে, একজন দক্ষিণ দিকে চলে গেছে, মাঝখানে কে, বাবা মা দাঁড়িয়ে আছে। ঠিক এইরকম অর্থের দিক থেকে যদি চিন্তা করি, তাহলে বিরোধ যোজক কি বলছে, এত পড়লাম, দেখুন এত পড়লাম, এখানে লিখি এত পড়লাম, কিন্তু পাস করতে পারলাম না। তাহলে দেখুন এত পড়লাম, এটুক কি আমরা নীলকালিতে লিখবো, নীলকালিতে করব, কারণ কি আমরা এই পাশে এটা দিয়েছি। এত পড়লাম এটা পজিটিভ, কিন্তু পাস করতে পারলাম না। তাহলে এই যে পাস করতে পারলাম না, এটা কি নেগেটিভ, এই যে এদিকে গেছে, এই লাইনে চলে গেছে। এত পড়লাম কিন্তু পাস করতে পারলাম না, এত পরিশ্রম করলাম কিন্তু জীবনে উন্নতি করতে পারলাম না। এই যে দ্বিমুখী, একটা ঋণাত্মক একটা ধনাত্মক, দ্বিমুখী অবস্থানকে কানেক্ট করে বা একটা জায়গায় যে ধরে রাখে, সেই যোজকটা হচ্ছে বিরোধ যোজক। তাহলে বিরোধ এর সাথে বিকল্প এর পার্থক্য। দেখুন বিকল্প আপনাকে বলছে লাল বা নীল কলমটা নিয়ে আসো, মানে অপশন, এমসিকিউ পরীক্ষা। বিকল্প কি, MCQ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, MCQ। তাহলে বিকল্প মানে বোঝার জন্য মনে রাখবো যে MCQ, আমার ABCD অপশন আছে, ওখান থেকে আমি একটা বৃত্ত ভরাট করব, সেটি হচ্ছে বিকল্প। তাহলে এই যে এরকম আমরা বৃত্ত ভরাট করি, তাই না? তাহলে বিকল্প হচ্ছে আমার অপশন বেশি। কিন্তু বিরোধ কি, বিরোধ কি বলছে, যে দ্বন্দ্ব মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে, কিন্তু দুইটা দুই ধরনের অর্থ প্রকাশ করছে। তাহলে একটা চলে যাবে এখানে, যে বাক্যটা আমরা পাবো
তাহলে দেখুন কিন্তু হচ্ছে এখানে বিরোধ যোজক, কারণ সে দুই ধরনের বিরোধকে হোল্ড করে আছে, ধারণ করে আছে। ফলে বিরোধ আর বিকল্পের মধ্যে কিন্তু পার্থক্যটা স্পষ্ট। আপনারা এই চিত্রটা মনে রাখবেন, এই চিত্রটা মনে রাখলে কি সেটি স্পষ্ট হবে। তারপর আমরা যদি আরেকটু খেয়াল করি, দেখুন যে আরেকটি বাক্য লিখব, তার আগে আমরা চিত্রটা এখানে এরকম 0, তারপর হচ্ছে এখানে আমরা এটা দিব যে -1, -2, -3, -4, -5। তাহলে এইদিকে আমরা নীল কালিতে দিচ্ছি যে +1, +2, +3, +4, +5। এই যে আমরা চিহ্নিত করছি, তো এখানে এসে বসবে যে নিউট্রাল, যে সে এসে বসবে, যোজকটা হচ্ছে এখানে। এখানে আমরা পরের যে উদাহরণটি সেটি লিখব, তাকে আসতে বললাম তবু এলো না। তাহলে আমরা এখানে লিখব তাকে আসতে বললাম, এখানে লিখব তবু এলো না। এটা আমরা গুছিয়ে নিচে লিখতে পারবো, তাকে আসতে বললাম তবু এলো না। আমরা লিখেই ফেলি, তাকে আসতে বললাম তবু এলো না। খেয়াল করুন যে তাকে আসতে বললাম তবু এলো না, এখানে এই তবু হচ্ছে কানেক্টরস। তাহলে এই যে এলো না, না নেতিবাচক, তাই একে আমরা এখানে বসাইছি। আর তাকে আসতে বললাম, যেহেতু না করিনি, আসতে বলছি, তাকে আমরা ধনাত্মক দিকে বসিয়েছি। এভাবে যদি এই চিত্রটা আমরা মনে রাখি, তাহলে কিন্তু এভাবে কিন্তু আমরা বুঝে পড়ার চেষ্টা করতে পারি। অনেক সময় মাথায় ধরে রাখার জন্য ইমেজ আকারে যদি আমরা কিছু রাখতে চাই, তখন নিজের মতো করে টেকনিক তৈরি করতে হয়। এটি আমি তৈরি করলাম বোঝানোর সুবিধার্থে। ঠিক তোমরা স্টুডেন্টরা নিজেদের মতো করে তৈরি করতে পারো যে বিকল্প আর বিরোধের মধ্যে পার্থক্যটা কোথায়, আমি কিভাবে মনে রাখবো। তো এভাবে কিন্তু আমরা মনে রাখবো। দেখুন লাল কালি দিয়েছি, লাল ডেঞ্জার, ঋণাত্মক বোঝানোর জন্য, এইদিকে আমরা ধনাত্মক বোঝাচ্ছি। তার মানে এরকম আমরা তৈরি করতে পারি উদাহরণ। ফলে এখানে আরো কিছু উদাহরণ কিন্তু দেওয়া যেতে পারে। আমরা বইয়ের উদাহরণ দুটি সেটি লিখলাম। এরপর আমরা লিখব কারণ যোজক। কারণ যোজক, কারণ এটা কিভাবে মনে রাখবেন, যে এখানে একটা কারণ থাকবে, খুব সহজ। ঝামেলা তৈরি করবে বিরোধ আর বিকল্প। তাহলে এই ঝামেলা বোঝানোর জন্য আমরা সেটি ক্লিয়ার করেছি। এখন হচ্ছে কারণ যোজক, এটি 4 নম্বরে রয়েছে। কারণ যোজক কি বলছে, এই ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায়, যার একটি অন্যটির কারণ। দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায়, যার একটি আরেকটির কারণ। তার মানে একটি কারণ থাকবে। কিরকম, জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি। দেখুন, জিনিসের
দাম বেড়েছে কারণ চাহিদা বেশি। তার মানে যখন কোনো কিছু চাহিদা বেড়ে যায় তখন সেটার দাম কি হয়, বেশি হয়। আমরা একটা এরকম চিত্র আঁকবো। চিত্রটা কিরকম, ধরুন এদিকে আমরা দিলাম চাহিদা, তাই না? জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি। তাহলে এটা যদি আমি বলি দাম, আর এদিকে কি আমি দিলাম চাহিদা, এই চিত্রটি আমরা লিখে নিতে পারি। তাহলে দাম চাহিদা যদি এদিকে যায়, ধরুন যে এখানে চাহিদা আছে, এখানে চাহিদা থাকলে এটা কম, চাহিদা এটা বেশি, তাই না? এটা হচ্ছে বেশি, চাহিদা প্লাস, তাহলে এদিকে যাচ্ছে চাহিদা আর এদিকে যাচ্ছে দাম। তো চাহিদা যদি এখানে থাকে, কম থাকে, তাহলে দাম এখানে কম থাকবে। চাহিদা যদি এখানে যায় তাহলে দাম এখানে যাবে। তার মানে কি, আবার চাহিদা যদি এখানে যায় আরো বেশি, তাই না? চাহিদা যদি আরো বেশি হয় তো দাম এখানে যাবে। তাহলে কি দাঁড়ালো, যে দেখুন এই যে ঊর্ধ্বমুখী চাহিদা এদিকে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এই চিত্রটাও মনে রাখতে পারেন, বইয়ে লিখে নেওয়া যেতে পারে। যে চাহিদা যদি বাড়তে থাকে তাহলে দামও উপরের দিকে উঠতে থাকবে। তাহলে চাহিদা এখানে থাকলে তাহলে আমার এখানে থাকবে দাম, চাহিদা কম দাম কম, চাহিদা বাড়ছে দাম এখানে গেছে। ধরেন এটা 50 টাকা কেজি, চাহিদার উপর নির্ভর করে। এটা হচ্ছে ধরেন 100 টাকা কেজি, এই জায়গাটা অবস্থানটা। আর এটা ধরেন 200 টাকা কেজি, ধরেন কাঁচা মরিচের দাম, চাহিদা বেশি দামও বাড়ছে। ফলে দেখুন 50 টাকা কেজি, 100 টাকা কেজি, 200 টাকা কেজি। তাহলে এই যে কারণ, এই কারণটা আসলে কি বোঝাচ্ছে, যে একটা আরেকটার উপরে নির্ভরশীল। তাহলে জিনিসের দাম বেড়েছে, এটা হচ্ছে এই লাইনের লোক, আর চাহিদা বেশি, তার মানে এটা বাড়লে এটা বাড়বে, এটা বাড়লে এটা বাড়বে, এরকম বাড়তেই থাকবে। ফলে একটা আরেকটার উপরে কি দেখা যাচ্ছে, যে একটা আরেকটার সাথে দুটি বাক্য রিলেটেড বা সম্পর্কিত, মানে কারণ আছে। তারপর যদি আমরা বলি যে পরীক্ষার ফল খারাপ, কারণ কি, পড়া হয় নাই। তাহলে পড়া হয় নাই, পড়া কম হয়েছে, ফল খারাপ। পড়া বেশি হয়েছে, ফল ভালো। পড়া আরো বেশি হয়েছে, আরো ভালো। তার মানে এদিকে ভালো, এদিকে পড়া হয় নাই, যদি দেই একই চিত্র আসবে। তার মানে একটার সাথে আরেকটা রিলেটেড বা সম্পর্কিত। আপনি পড়েন নাই তাই রেজাল্ট খারাপ, পড়ছেন রেজাল্ট ভালো, যত ভালো পড়েছেন তত রেজাল্ট ভালো হয়েছে, ঠিক এইরকম। ফলে বসার সময় নেই তাই যেতে হচ্ছে। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি যে বসার সময় নেই তাই যেতে হচ্ছে, সময় নেই, বসার সময় নেই তাই যেতে হচ্ছে। এখানে মূল কারণটা কি, মূল কারণটা হচ্ছে সময়, সময় নেই, তার মানে সময় কম। দেখুন এক্স অক্ষে সময় যদি কম থাকে তাহলে আমাকে চলে যেতে হবে,
তাই না? এটা যদি প্রস্থান প্রস্থান বা বিদায়, তাহলে আমার সময় নাই, সময় কম তাই চলে যেতে হচ্ছে, সময় বেশি তখন আমার থেকে যেতে হচ্ছে, ফলে বসার সময় নেই তাই চলে যেতে হচ্ছে। ফলে স্কুলে আসিনি স্কুলে আসিনি তাই স্যার বকা দিয়েছে, এরকম হতে পারে। তারপর হতে পারে যে পড়িনি তাই ফেল করেছি। দেখুন এটি হতে পারে, পড়িনি তাই ফেল করেছি, ফেল করেছি। তার মানে আপনি এখানে একটা কার্যকারণ আছে, রেজাল্ট রেজাল্ট হবে কারণ একটা পরিশ্রমের উপরে ডিপেন্ড করে রেজাল্ট হবে। আপনি পরিশ্রম করেন নাই, ফেল করছেন, পরিশ্রম করেছেন, ভালো ফল পেয়েছেন। তার মানে একটা আরেকটার উপর নির্ভরশীল, কারণ আছে। এই যে কারণ বলেই দিয়েছে যে কারণ যোজক, এটি দেখেই বোঝা যাবে। এরপর আছে সাপেক্ষ যোজক, তাই না? সাপেক্ষ কি? সাপেক্ষ শব্দটা বুঝতে হবে। সাপেক্ষ যোজক, ধরা যাক এখানে একটা আপনি নিক্তি দিলেন, তো এখানে একটা এরকম বাটখারা দিলেন, ঠিক আছে? এটা 5 কেজি। আর এখানে আপনি দিলেন যে চাল চাল কিনবেন। 5 কেজি চাল কিনবেন আপনি, তাহলে সাপেক্ষে আগে চাল দিয়ে পরে কেজি দিবেন নাকি আগে কেজি দিবেন? তাহলে এটা যদি এ অবস্থান হয়, এ এর সাপেক্ষে এটা হচ্ছে বি, তাই না? 5 কেজি আগে ওজন দিবে, তারপর চাল যদি বেশি হয় নামাই ফেলবে, আবার চাল যদি বেশি কম হয় তখন চাল দিবে। দোকানে কি করে, আগে মিটারটা দেয়, মিটার দিয়ে পরে পণ্যটা দেয়, পণ্য দেওয়ার পরে সেই পণ্য যদি কম পড়ে তাহলে আরেকটু দেয়, আর যদি বেশি হয় নামাই ফেলে। তার মানে এখানে ধ্রুবক কনস্ট্যান্ট অবস্থায় থাকে কি 5 কেজি, তাহলে এ এর সাপেক্ষে হচ্ছে বি। তার মানে কি একটা আরেকটার সাথে রিলেটেড, সম্পর্কিত থাকবে। ফলে কি বলছে, একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়। পরিপূরক, একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়। পরিপূরক কিরকম? ধরা যাক দুই ভাই দুই ভাই দুই ভাই মিলেমিশে থাকে, এবং এক ভাই এইটুক কাজ করছে, এটা যদি হয় কাজ, এখানে যাইতে হবে, তাহলে এক ভাই এইটুক গেছে, বুঝাটাই না, আরেক ভাই তখন আরেকটুক নিয়ে গেছে। একে অন্যের পরিপূরক অর্থাৎ একে অপরকে কি করছে, যখন যার কমতি আছে আরেকজন এসে সেটা পূর্ণ করে দিচ্ছে, ফিল আপ করে দিচ্ছে, এটা হচ্ছে পরিপূরক। যদি রোদ উঠে তবে রওনা দিব, অর্থাৎ কন্ডিশনাল। তো দেখা যাচ্ছে যে সাপেক্ষ যোজক, তাহলে এখানে লিখে রাখুন কন্ডিশনাল, কন্ডিশনাল বিষয়টি, তাই না? কন্ডিশনাল সেন্টেন্স। তো আমরা ইফ ইউ কাম আই উইল গো, এরকম লিখি না? ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো তবে আমি যাব, যদি বৃষ্টি পড়ে মাছ ধরতে যাব।
তাহলে তাহলে দেখুন এই যে ইফের উপর নির্ভর করছে, এই কি নির্ভর করছে, গো, যাওয়াটা। তার মানে এখানে এইটার সাপেক্ষে এ অবস্থান করবে। তারপর অনেক সময় আমরা বলি কি, তুমি কাল আসলে বেড়াতে যাব, তুমি আসলেই যাব, না আসলে আর যাব না। তার মানে কি, এই যে এখানে যেরকম সাপেক্ষে 5 কেজি দিছি, তার কেজি দিছি বলেই কিন্তু পণ্যটা মাপতেছি। কেজি দেওয়ার ফলেই পণ্যটাকে ওজন দেওয়া যাচ্ছে, কেজি না দিলে তো পণ্যটা ওজন দেওয়া যাবে না। তাহলে তুমি যদি আসো, তুমি যদি আসো, তার মানে এটা হচ্ছে শর্ত। তুমি যদি আসো ঠিক এরকম 5 কেজির মতো, তবে তুমি যদি আসো তবে আমরা যাব, তো ফলে কি বোঝাচ্ছে, যে তুমি আসলেই কেবল, ধরুন যে এখানে বইয়েরটা লিখি যে রওনা দেব, তাহলে যদি তুমি আসো তবে আমরা রওনা দিব। এই যে তবে, কন্ডিশন, শর্ত প্রয়োগ করা, তাহলে সাপেক্ষ যোজকে কি থাকে, শর্ত প্রয়োগ থাকে। আর কারণ যোজকে কি থাকে, তাহলে এখানে ঝামেলা বাজাতে পারে কারণ যোজক আর সাপেক্ষ যোজক। দেখুন, কারণ যোজকে আমি একটা কাজ করতে পারি বা কতটুকু পারি না পারি সেটার জন্য একটা কারণ থাকবে। আর সাপেক্ষ যোজকে কি থাকবে, শর্ত থাকবে, কন্ডিশনাল সেন্টেন্স, তাই না? কন্ডিশনাল সেন্টেন্সে এরকম আছে যে ইফ দিয়ে শুরু হয় যেগুলো, এরকম। তাহলে সাপেক্ষ যোজক বলতে বুঝতে পারছি, সাপেক্ষ শব্দটা শিক্ষার্থীরা অনেক সময় বুঝতে পারে না, এর জন্য এলোমেলো লাগিয়ে ফেলে। সাপেক্ষ মানে হচ্ছে শর্ত তার এখানে থাকবে, এমন একটা বিষয় থাকবে যার উপর অন্য একটা কাজ নির্ভরশীল থাকবে। সাপেক্ষ দেখা যাচ্ছে যে আমরা যে জটিল বাক্যগুলো জানি, জটিল বাক্য জটিল বাক্যে সাপেক্ষ সর্বনাম থাকে, জটিল বাক্য বা মিশ্র বাক্য, তাই না? তার মানে একটা প্রধান খণ্ড বাক্য থাকে আর একটা আশ্রিত খণ্ড বাক্য থাকে। প্রধান খণ্ড বাক্যটা হচ্ছে মাটি, ভিত্তি, এর উপরে সে জড়িয়ে থাকে, মানে এর উপর নির্ভরশীল থাকে। ঠিক এই বিষয়গুলো হচ্ছে সাপেক্ষ যোজকের মধ্যে বুঝতে সহায়তা করবে। যত পড়ছি ততই নতুন করে জানছি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, যতই পড়ছি ততই নতুন করে জানছি। তাহলে সাপেক্ষ সর্বনাম থাকে, এখানে কি থাকবে, সাপেক্ষ সর্বনাম থাকবে। দেখুন, যত তত, যত তত, যতই পড়ছি, কি বলছি, যত পড়ছি তত জানছি। তার মানে কি দাঁড়ালো, এটা হচ্ছে জানা, এটা হচ্ছে পড়া। তার মানে আপনি এদিকে পড়ছেন, ধরুন এটা 5 ঘন্টা, 10 ঘন্টা, এটা 15 ঘন্টা, তাহলে 5 ঘন্টা পড়লে আপনি এইটুক জানবেন, 10 ঘন্টা পড়লে এইটুক জানবেন, 15 ঘন্টা পড়লে এইটুক জানবেন। তাহলে এটা হচ্ছে 15 ঘন্টা, এটা হচ্ছে 10 ঘন্টা পড়লে এইটুক জানবেন, আর এটুক হচ্ছে 5 ঘন্টা পড়লে জানবেন। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, একটা আরেকটার উপরে নির্ভরশীল। তাহলে পড়া যদি কম হয়, জানাও কম হবে, পড়া বেশি হলে জানা বেশি হবে। তাহলে যত পড়ছি তত জানছি, তার মানে এই জানাটা পড়ার উপর নির্ভরশীল, পড়ার উপর নির্ভরশীল,
নির্ভরশীল। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে যদি রোদ উঠে তবে রওনা দিব, তার মানে শর্ত থাকবে। এটাও তো একটা শর্ত, শর্ত না? তাহলে the more you read, the more you will be succeeded, অর্থাৎ তুমি যত পড়বে তত সফল হবে। তাহলে দেখুন, পড়ার উপরে সফলতা নির্ভর করছে, তার মানে শর্ত নির্দেশ করছে। এই যে সাপেক্ষে, একটির সাপেক্ষে, তার মানে পড়ার সাপেক্ষে সফলতা। তাহলে এই যে আমরা যে বলেছিলাম 5 কেজি চাল মাপবো, তাহলে এটা ওজন, ওজনের সাপেক্ষে এখানে কি চাল দিয়েছিলাম। ঠিক এরকম এটা হচ্ছে যত, এটা হচ্ছে তত। যত পড়বেন তত জানবেন, যত পরিশ্রম করবেন তত উন্নতি করবেন। এই যে জানার যে প্রেক্ষিতটা, তার মানে কি শর্তের উপর নির্ভর করছে, পরিশ্রমের উপর উন্নতি নির্ভর করছে। তাহলে এখানে পরিশ্রম হচ্ছে এই কেজির মতো একটা বিষয়, এর উপর ডিপেন্ডেন্ট, তার মানে এর শর্তের উপরে সে নির্ভরশীল। তাহলে এই 5 কেজি চাল যে কিনতে গেলাম, এই কেজিটা হচ্ছে কি শর্ত, তার মানে এই শর্ত, এই শর্তের সাপেক্ষে এখানে ওজনে হ্রাস বৃদ্ধি হবে। ঠিক এইরকম ভাবে সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ যে যোজক, সেটিকে আমরা বুঝতে পারছি। আশা করি আমরা ধরতে পেরেছি, এবং আজকের ক্লাসের পরে আমরা যদি আবার রিভিশন দিই, তাহলে এই যে যোজক নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন আসলে এখান থেকে আমরা পারবো। এই আত্মবিশ্বাস আমাদের ভিতরে তৈরি হোক, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।